আমেরিকা বাহাদুর এখন ট্রাম্প বাবু তিনি এখন ফাঁক ফোকরে বেরোবার চেষ্টা হচ্ছেন কি করে লোক না হাসিয়ে এখন এই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়া যায়। তিনি নানান পায়তারা করছেন এবং যত পায়তারা করছেন তিনি তত উল্টো পাল্টা কাজ করছেন। যেমন তিনি চিফ অফ ডিফেন্স স্টাফ তাকে তিনি বরখাস্ত করে দিলেন। তারপরে নেভাল থেকে আরম্ভ করে মেজর পর্যন্ত, মেজর র্যাঙ্কের পর্যন্ত অনেককে বরখাস্ত করলেন। কিন্তু তিনি এটা বুঝলেন না যে ডিফেন্সের জেনারেলকে এবং ঊর্ধ্বতন অফিসারকে যদি বিনা কারণে বরদাস্ত করে দেওয়া হয় তাহলে তার প্রভাবটা সেনাবাহিনীর উপরে কতটা গিয়ে পড়ে। হ্যাঁ, তিনি দোষী সাব্যস্ত হতো, কিন্তু দোষী সাব্যস্ত হয়নি। তিনি স্পষ্ট কথা বলেছিলেন যে এই যুদ্ধে নামলে আপনি জিততে পারবেন না। এই বলেছিল কেন? তুই বলিসনি, তোর বাবা বলেছে, সেরকম আর কি, মানে এখন ধরে এ করে দিয়েছে। এর একটা প্রভাব পড়েছে। এইবার ইরান তো এখন ছাড়ছে না, ইরান তো মেরেই যাচ্ছে। ইরানকে পার্কিং লট করে দিতে পারো, মেরে টেরে পার্কিং লট করে দিতে পারো, কিন্তু পাহাড় তো ভেঙে গুড়িয়ে দিতে পারবে না, শহর গুড়িয়ে দেবে। পাহাড় কি করাবে কি করে? সে তো প্রাকৃতিক সৃষ্টি। হাজার বিটু ফেললেও পাহাড় ধ্বংস হবে না, ক্ষতি হবে পাহাড়ের। আর পাহাড়ের গুহায় তাদের সমস্ত মিসাইল আর ড্রোন এই সমস্ত লুকিয়ে রাখা আছে, যেখান থেকে ছাড়ছে তারা। সমতল দিয়ে তারা কিছুই করছে না। আর পুরো ক্ষমতা এখন IRGCর হাতে চলে গেছে। আপনি যে আলোচনা করবেন কারোর সঙ্গে, আপনি পুরো একেবারে এর সমেত মাথা সমেত লেজ সমেত সমস্ত মাটির তলায় ঢুকিয়ে দিয়েছেন। আলোচনাটা করবেন কার সঙ্গে? পুরো ক্ষমতা এখন IRGCর হাতে। IRGCর এখন 31টা কমান্ড বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ফলে আপনার আলোচনা করার রাস্তা নেই। আর পিছিয়ে যেতে গেলে আপনাকে কিন্তু চেপে ধরবে ইসরায়েলের হাতে অনেক রকমের অস্ত্র রয়েছে মানে তাকে ব্ল্যাকমেল করার মতো অনেক রকমের অস্ত্র রয়েছে। আমি সে প্রশ্নে এখন যাব না, সেটা ডিফারেন্ট। সেটা নিয়ে বললে পরে অনেক লম্বা একটা কাহিনী হয়ে যাবে। তো ইসরায়েল তো ছাড়বে না। এদিকে মজায় রয়েছে ভারত, লাভই লাভ। রাশিয়া রয়েছে মজায়, কারণ ভারত এখানে আমেরিকা ব্যস্ত, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। দেশের কংগ্রেস ট্রাম্পকে সহ্য করতে পারছে না। ডেমোক্র্যাটরা তো একেবারে মুখ গুড়িয়ে দিচ্ছে। রিপাবলিকানদের মধ্যে ফিসফাস শুরু হয়েছে যে এই প্রেসিডেন্ট থাকার থেকে না থাকা ভালো, আর যে কোনো মুহূর্তে তিনি ইমপিচমেন্টের মুখোমুখি হবেন শোনা যাচ্ছে খুব শিগগিরই। তো এই অবস্থা রাশিয়া কি করেছে? রাশিয়া দাম মেরে ইউক্রেন দখল করতে চাইছে। যে কোনো দিন দেখবেন আপনারা, এখন ইউক্রেনের খবর খুব একটা বেরোয় না, আপনারা খবরও রাখেন না, কিন্তু ইউক্রেনের কিভ ছাড়া বাকি 90% রাশিয়া দখল করে নিয়েছে। 90%। এখন জেলেনস্কি চিন্তা করছে যে 14-15 বছরের ছেলেগুলোকে, বাচ্চাগুলোকে তাদেরকে যুদ্ধে নেওয়া হবে, যেটা হিটলার করেছিলেন। মানে এই অবস্থায় পৌঁছেছে এখন। বৈশ্বিক অবস্থা কিন্তু খুব খারাপ। এদিকে বললে ভারতের তো ইরানের সঙ্গে সম্পর্ক ভালো। চাবাহার পোর্টে আমাদের টাকা পয়সা লাগানো আছে, এখন বন্ধ, এই বাজেটে বন্ধ রাখা হয়েছে, কারণ ঝামেলা চলছে। যদি যুদ্ধে কোনো রকম একটা হয়, থামার ব্যাপার হয়, তাহলে পরে আবার চাবাহার পোর্ট আবার খুলে যাবে, ভারত আবার তেল আমদানি যেমন করছিল তেমন করবে। আর চীনেরও একই অবস্থা, চীন পেছন দিক দিয়ে সাহায্য করেছে, চীনও ওখান থেকে তেল নিয়ে যাবে। এখন মুশকিল হচ্ছে যে জিত আর হারের এই যে তফাৎটা হবে কি করে। আমেরিকা যদি এর মধ্যে পিছিয়ে যায় তাহলে আমেরিকার হার, আর ইরান যদি না পিছিয়ে ইরান যদি যুদ্ধ চালিয়ে যায়
তাহলে ইরানের জয়। এই দুয়ের মধ্যিখানে এখন ফেসে গিয়েছে আমাদের ডোনাল্ড ট্রাম্প। তিনি এখন ভাবছেন মুক্তির পথটা কোথায়। একে স্যাক করছেন, ওকে স্যাক করছেন, যা পারছেন সোশ্যাল মিডিয়ায় তিনি একেবারে বক বক করে লিখে যাচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ম্যাক্রন, তিনি একদিন লিখেছিলেন টুইটারে যে একটা দিনের জন্য আপনি মুখ চুপ করুন না প্রেসিডেন্ট ট্রাম্প, অন্তত বিশ্ব বাঁচুক। উনি লিখেছিলেন টুইটারে, আপনারা খুঁজলে আপনারা পেয়ে যাবেন। আমার এখানে আপলোড করা যায় না বলে আমি এখানে দেখাতে পারছি না, সেই টুইটারের কিন্তু কপি কিন্তু আমার কাছে রয়েছে। তো এখন এগোতেও পারছে না, বিলিয়নস অফ ডলারের ধাক্কা পড়ে গেছে অর্থনীতিতে। অর্থনীতি তো দাই করে ডাউন হচ্ছে, মূল্য বৃদ্ধি বাড়ছে, দেশের মানুষ খেপছে, রাস্তায় নেমে পড়েছে। ট্রাম্প পেছোতে পারছে না। এগোতে গেলে এখন টাকার দরকার, টাকাও কংগ্রেস এখন এ করছে না, অনুমতি দিচ্ছে না, বলছে টাকা দেবো না। অলরেডি $2.5 বিলিয়ন আপনি খরচা করে ফেলেছেন, তার হিসেবে আগে দিন। $2.5 বিলিয়ন কেন খরচা করলেন? আর কি বেরিয়েছে আপনি যুদ্ধে নেমেছিলেন? কারণ আপনাকে সবাই বারণ করেছিল, আপনি নিজের ইচ্ছায় আপনি যুদ্ধে নেমেছেন, নেমে সরকারি সম্পত্তি এবং সরকারি অর্থক্ষয় আপনি করেছেন। আপনি দেশকে ট্যারিফ করে আপনি দেশগুলোকে পৃথিবীর সমস্ত দেশগুলোকে আপনি আমেরিকা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। আমাদের সহযোগী উপমহাদেশীয় দেশগুলো ছিল, সেই দেশগুলোকে আপনি বিপদে ফেলে দিয়েছেন। আপনি করেননি কি? আপনি যা যা করতে চান আপনি সমস্ত কিছু করেছেন। এখন ব্যাপারটা এমন জায়গায় আটকে আছে যে ট্রাম্প না এগোতে পারছেন না পেছোতে পারছেন। তিনি যদি এগোন তাহলে তার সর্বনাশ, আর তিনি যদি পেছন তাহলেও তার সর্বনাশ। মানে ট্রাম্পের হার নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। আর হার যে যদি পিছিয়ে আসবেন উনি দাবি করছেন যে আমি ইরানকে মেরে আমি শেষ করে দিয়েছি। আবার ইরান দাবি করছে যে আমি গতকালকে 2টো F-15 আমি ফাইটার উড়িয়ে দিয়েছি। দুজনেই দাবি করছে। এখন দুই দাবির মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যে আমরা জানি না, কিন্তু দাবি পাল্টা দাবি চলছে, কিন্তু কোনো সুরাহা নেই। সুরাহা একটাই হবে, দেখে নেবেন, সেটা হবে আমেরিকাকে, ট্রাম্প বাবুকে পেঁচাতে হবে। আর উনি যদি পিছিয়ে যান তাহলে ওনার হার নিশ্চিত, আর মিড টার্ম ইলেকশনে ওনারও হার নিশ্চিত, এবং তার আগে হয়তো ইমপিচমেন্ট প্রস্তাব হয়তো আসতেও পারে। ফলে আপনারা এখন সামনের দিকে এগিয়ে থাকুন, কিন্তু যুদ্ধ এখনো চলবে। ইসরায়েল চালিয়ে যাবে যুদ্ধটা, কারণ ইসরায়েলের সঙ্গে ইরানের অস্তিত্বের লড়াই। ফলে এখনই যে হরমুজ প্রণালী খুলবে তার কোনো আশা নেই। এই তেল গ্যাসের যা সমস্যা আছে এখন চললো। সুতরাং যারা বলছেন যে তেল গ্যাসের সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে, তারা ভুল কথা বলছেন। কারণ ওই ভাল্লুক কিন্তু কম্বল ছাড়ছে না, ধরে রেখে দিয়েছে, আর লোকটা পারে ওঠার চেষ্টা করছে। আপাতত এইটুকু বলবো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানে ভোট তো হচ্ছে আগামী মাসে, অর্থাৎ এপ্রিলের 23 তারিখ প্রথম পর্যায় এবং 29 তারিখ দ্বিতীয় পর্যায়। তা 23 তারিখে হবে আপনার উত্তরবঙ্গ এবং 29 তারিখে হবে দক্ষিণবঙ্গ। ভোট যত এগিয়ে আসছে তত উত্তাপ বাড়ছে, প্রচারের উত্তাপ বাড়ছে, একে অপরের প্রতি অভিযোগের উত্তাপ বাড়ছে, তারপরেতে আপনার দুর্নীতি, তারপরে এই বাংলাদেশি অনুপ্রবেশ, এই সমস্ত নিয়ে একে অপরের প্রতি একেবারে মানে বাক্যালাপ যাকে বলা হয়, চূড়ান্ত বাক্যালাপ যাকে বলা হয়, সেই হচ্ছে। গতকাল আমাদের এখানে এসেছিলেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এসে অভিযোগ করেছেন যে এখানে যত বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে সেই অনুপ্রবেশকারী তারা এই সরকারের আমলে
মানে বেশিরভাগ এই সরকারের আমলে ঠকেছে এবং তাদের নকল পরিচয়পত্র থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই সরকারই ব্যবস্থা করে দিয়েছে। তাদের ভোটার লিস্ট থেকে তাদের নামটাই কাটা গিয়েছে। এখন সত্যি সত্যি যেটা হয়েছে, আপনার উত্তরবঙ্গের আপনার দিনাজপুর থেকে একেবারে মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, নদিয়া, হাওড়া, পুরো এই অঞ্চলটাতে যে ব্যাপক হারে মুসলিম ভোটার ছিল, তাদের ব্যাপক অংশ মানে নাম বাদ গেছে। এদের মধ্যে মহিলার সংখ্যা কিন্তু বেশি। এখন এই যে অনুপ্রবেশ নিয়ে এখন দুতরফে দুরকম অভিযোগ। অমিত শাহ অভিযোগ করছেন যে এটা সম্পূর্ণ বর্তমান সরকার, তারা এটা করছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বর্ডার রক্ষা করার দায়িত্ব হচ্ছে বিএসএফ এর, বর্ডার সিকিউরিটি ফোর্স। তাকে এড়িয়ে যদি এখানে ঢুকে আসে তাহলে আমি কি করতে পারি? এ তো ঠকবাসতে গাঁ উজাড় হয়ে যাবে। আমার এই সীমিত পুলিশ সংখ্যা দিয়ে আমি কি করে তাদেরকে ধরবো? এটা হচ্ছে তার ব্যাখ্যা, যে যার ব্যাখ্যা করছেন। মানে কেউ এক চুল জমি ছাড়বেন না। এবার মানে বিজেপি এতটাই চেপে ধরেছে, মানে এই নির্বাচনটাকে কোনো রকম ঢিলে দিতে চাইছে না। তারা বাংলার ওপরে পুরো নজর দিয়েছে, বাংলাকে দখল করতেই হবে। কিন্তু 15 বছর ধরে মুখ্যমন্ত্রী এখানে রাজত্ব করছেন, তার একটা বিরাট প্রভাব রয়ে গেছে। ফলে সেই প্রভাবটা খাটিয়ে তার যে মেশিনারিজ রয়েছে, সেই মেশিনারি, ভোটিং মেশিনারি, সেই মেশিনারিকে তার করে মানে কাটিয়ে, তাদের প্রভাব কাটিয়ে সেই ভোট বিজেপি বার করতে পারবে কিনা সে ব্যাপারে কিন্তু অনেক সন্দেহ আছে। ভোট যতক্ষণ না মিটছে ততক্ষণ বলা যায় না। দাঁড়িপাল্লা কিন্তু সমান হয়ে রয়েছে, এদিকেও নয় ওদিকেও নয়। এখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে অভিযোগ করছেন, তার অভিযোগের সত্যতা রয়েছে। বর্ডার সিকিউরিটি ফোর্স ওখানে বসে রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স যদি না ঢুকতে দেয় তাহলে পরে এখানে ঢুকি করে, খুব সত্যি কথা। আর এদিকে অমিত শাহের বক্তব্য হচ্ছে যে না, এখানে যারা ঢুকে আসছে, চোরাপথে ঢুকে আসছে, বন দিয়ে সুন্দরবন দিয়ে ঢুকে আসছে, যেখানে পাহারা দেওয়া কঠিন, সেখান থেকে যারা চলে আসছে, যারা তাদেরকে সমস্ত ভোটার কার্ড ফার্ড এই সমস্ত রেডি করে দেওয়ার ব্যাপারটা এই সরকার করছে। এটা তার অভিযোগ, সত্য মিথ্যা আমি জানি না, এটা তার অভিযোগ। এখন এই নিয়ে চলছে চরম বিবাদ। উল্টো দিকে চলছে চ্যালেঞ্জ কিরকম? শুভেন্দুকে মুখ করে বিজেপি পশ্চিমবঙ্গে ভোট করছে। শুভেন্দু অধিকারী তাকে মুখ করে মানে ভোটটা লড়ছে। এখন শুভেন্দু অধিকারী দু জায়গায় দাঁড়িয়েছেন, একটা মেদিনীপুরের আপনার নন্দীগ্রামে এবং একটা কলকাতার ভবানীপুরে, যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র এবং গড় বলা যায়। এবং শুভেন্দুর বক্তব্য হচ্ছে মমতার গড়ে আমি মমতাকে হারাবো। মমতা কিন্তু গতবার মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামেও দাঁড়িয়েছিলেন, এই ভবানীপুরেও পরে দাঁড়িয়েছিলেন। প্রথমবারে দাঁড়াননি, ভবানীপুর পরে দাঁড়িয়েছিলেন। নন্দীগ্রামে গতবারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে 1000 সামথিং ভোটে হেরে যান। তারপর তিনি ভবানীপুরে আবার রিইলেকশন করে তিনি জিতে আসেন, জিতে এসে আবার মুখ্যমন্ত্রী হন। যে এই যে এখন চ্যালেঞ্জ হচ্ছে, একে অপরকে নিয়ে চ্যালেঞ্জ হচ্ছে, সেটা খুব একটা মজার বিষয় দেখার। এখন বলা যাচ্ছে না যে কে এগোবে, কে পেছবে, কে জিতবে, কে না জিতবে। ভোটের নানান অঙ্ক আছে। আর ভোটার কিরকম, ভোটার ধরুন আমি একটা কিছু ভেবে যাচ্ছি, আমার মনের মধ্যে একটা কিছু চলছে, ওই যখন আমি ইভিএম এ বোতামটা টিপতে যাব না, ঠিক 10 সেকেন্ড আগে মানে আমার মাথার মধ্যে এমন কিছু চলবে, সেটা একটা জায়গায় ভোট দিতে গিয়ে আর একটা জায়গায় ভোট আমরা দিয়ে দিই। এটা কিন্তু হয়, সাধারণভাবে এটা হয়। এটা যদি আপনারা যদি ভোটের ব্যাপার দেখেন, আপনাদের ক্ষেত্রেও নিশ্চয়ই হয়েছে। এক জায়গায় সিল মারার ব্যাপার, আপনি আরেক জায়গায় সিল মেরে দিয়েছেন, লাস্ট মুহূর্তে আপনি মাইন্ড চেঞ্জ করেছেন। এখন সেক্ষেত্রে
এখন কি হতে পারে সেটা কিন্তু খুব মানে আচ্ছা, এখন সম্ভবত 2 তারিখ, সম্ভবত, আমি আবার বলছি সম্ভবত 2 তারিখ অমিত শাহ আবার এতে আসবেন, কলকাতা আসবেন, এবং শুভেন্দু অধিকারী 2 এপ্রিল যে মনোনয়নপত্র জমা দেবেন, সেই মনোনয়নপত্র জমা দেওয়া তার সঙ্গে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী একদম অমিত শাহের পেছনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং বিজেপি পুরো দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শেষ পর্যায়ে পশ্চিমবঙ্গে একটি রোড শো করবেন। শুভেন্দুকে পাশে নিয়ে তিনি একটি রোড শো করবেন কলকাতাতে। সেই রোড শো এর পরে তিনি একটা ভাষণ দেবেন নির্বাচনের একদম প্রচারের শেষ দিনে। তাতে কি এফেক্ট হয় সেটাও কিন্তু একটা চিন্তার ব্যাপার। এখন কাঁটায় কাঁটায় লড়াই চলছে, কেউ এক চুল জমি ছাড়বে না। ইনি 15 বছর ক্ষমতায় আছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর বিজেপি কেন্দ্রে পুরো বিজেপির হাতে আছে। বিজেপি এখানে আপাতত 2 লাখ মতো সেন্ট্রাল ফোর্স এখানে পাঠিয়ে দিয়েছে, আরো কত আসবে আমি জানি না। এখন পুরো ভোটটা আর লোকাল পুলিশের হাতে নেই, মানে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের হাতে নেই, পুরোটা চলে যাবে একদম কেন্দ্রীয় ফোর্সের আন্ডারে। কেন্দ্রীয় ফোর্স পুরোটা কন্ট্রোল করবে এবং রাজ্যে টহল দেবে, যার জন্য 2টো ভাগে ভোটটা করা হয়েছে। এবারে বেশি ভোট করা হয়নি। আর একটা ফ্যাক্টর যেটা হচ্ছে তৃণমূলের পক্ষে একটুখানি চিন্তার ব্যাপার, সেটা হচ্ছে প্রচুর SIR হওয়ার পর প্রচুর ভোটার এখন বাদ চলে গেছে। এই আপনার দিনাজপুর থেকে একেবারে মালদা, মুর্শিদাবাদ, আপনার কি বহরমপুর, নদিয়া, হাওড়া, এই সমস্ত অঞ্চলগুলো যেগুলো মুসলিম বহুল অঞ্চল আছে, সেই মুসলিম বহুল অঞ্চলে এখানে প্রচুর ভোটারের নাম কাটা গেছে। বিজেপির অভিযোগ হচ্ছে এরা সব হচ্ছে বাংলাদেশি। আর আমাদের মুখ্যমন্ত্রীর কথা আমি বললাম, তিনি তো বলেছেন যে আমি কি করব, আমি তো আর বর্ডার পাহারা দিই না, বর্ডার পাহারা দেয় বিজেপি, BSF। এখন গন্ডগোল যদি করে BSF, যদি টাকা খেয়ে লোক ঢোকায়, তাহলে আমার তো আর ক্ষমতা নেই যে আমি গিয়ে ঘরে ঘরে গিয়ে, আমার তো ফোর্স নেই, আমি ঘরে ঘরে গিয়ে চেক করব। এখন SIR হচ্ছে, SIR এখন পূর্ণ তালিকা বেরোয়নি। পূর্ণ তালিকা বেরোলে পরে বোঝা যাবে যে কত সংখ্যক ভোটার আদৌ বাদ গেলেন। এই যে ভোটার বাদ যাচ্ছে, মুসলিম একটা ভোটার, একটা পকেট ছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভোটের পকেট ছিল, এই মুসলিম ভোট একটা কেটে যাচ্ছে। এবং দ্বিতীয় একটা মুসলিম ভোট ভাগ হয়েছে। আসাদুদ্দিন ওয়েসি এখানে এসে ঢুকে পড়ায় মুসলিম ভোট আবার কিছুটা আসাদুদ্দিন ওয়েসি এবং তার সাঙ্গপাঙ্গদের দিকে ভাগ হয়েছে। কিছুটা বাদ গেছে, কিছুটা আসাদুদ্দিন ওয়েসির দিয়ে গেছে, আর কিছুটা তৃণমূলের ওপরে বিরক্ত হয়ে গেছে। ফলে যে সংখ্যক তৃণমূলের ভোট আমার মুসলিমদের ছিল, সেই ভোটে কিন্তু থাবা বসিয়েছে আমাদের বিজেপি। না হলে পরে যারা মুসলিম আছে তারা বিজেপিকে যদি নাও দেয়, তারা দেবে হয় CPM কে, নয় কংগ্রেসকে। যাকেই হোক, CPM কে দিই, কংগ্রেসকে দিই, সে ভোটটা তো কাটা গেল, ভোটটা তো আসবে না। কারণ ওই তো নমিনাল ভোট পাবে, বাজেয়াপ্ত, মানে জামানত বাজেয়াপ্ত হবে, 2 দলেরই জামানত বাজেয়াপ্ত হবে। সেক্ষেত্রে তৃণমূল কিন্তু এফেক্টেড হতে পারে। এখন অনেক হিসেব অঙ্ক চলছে, তবে নির্বাচন যত এগিয়ে আসছে তত তাপ বাড়ছে। এই তাপ আরো বাড়বে যখন শুভেন্দু অধিকারী 2 তারিখে যখন মনোনয়নপত্র জমা দেবেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে যাবেন, তারপর একটা সভা করবেন। সেদিন থেকে উত্তাপের মাত্রা দেখবেন চচ্চড়িয়ে বাড়ছে। আবারও দেখা যাক ভোটে কি রেজাল্ট হয়। তবে কি রেজাল্ট হবে তা কিন্তু বলা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের ভোট সম্পর্কে কেউ কখনো মানে আপনার করতে পারেনি, আগাম অনুমান করতে পারেনি যে এই দল জিতবে।
যে দল মনে করেছে এ জিতবে, তার উল্টো দল জিতে গেছে। ওই যে বললাম, শেষ মুহূর্তে কি হবে না হবে সেটা আপনার চিন্তার উপর নির্ভর করছে। তা এখন এত বছর রাজত্ব করার পর, 15 বছর রাজত্ব করার পর, 1911 সালে উনি ক্ষমতায় এসেছিলেন। তারপর এটা হচ্ছে তার 4র্থতম নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিকে কোমর বেঁধে নেমেছে হচ্ছে বিজেপি, এবারে বাংলা দখল করবই। ফলে এখন দেখা যাক যে কি হয়। তবে ভোটটা বেশ উত্তাপ বাড়ছে এবং উপভোগ্য হবে। আপনার